নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। গণতন্ত্রে মানুষই শেষ কথা, কোনো সন্দেহ নেই। নির্বাচনী গণতন্ত্র মানে আমি ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকারটাকে প্রয়োগ করতে পারছি। কিন্তু যখন সেই ভোটদানের প্রক্রিয়াটাকে সুষ্ঠু করার জন্য ভোটার তালিকাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে একটা চূড়ান্ত তালিকা তৈরি করার প্রক্রিয়া শুরু হয়, এবং তখন যদি সেই প্রক্রিয়ায় গলদ থাকে, তাহলে তো গণতন্ত্রেও একটা বিসমিল্লাহ গলদ এসে যায়। এই যে আমরা SIR এটা দেখছি পশ্চিমবঙ্গে, এই একদম ভোটের মুখে, এটা অনেক আগে করা যেতে পারত, ধীরে সুস্থে করা যেতে পারত। কেউ SIR এর বিরোধিতা করছে না, কিন্তু যেভাবে, যে ভঙ্গিতে, যে উদ্দেশ্যে করা হচ্ছে, এবং তাতে বিএলওদের ওপর যে মানসিক চাপ, এবং শুধু বিএলও নয়, নানান রকমের কর্মী, এমনকি যারা ভোটার, তারা ভয় পেয়ে, তারা নানান রকম ভাবে অসুস্থ হচ্ছে, তারা লাইনে দাঁড়িয়ে পড়ে গিয়ে মারা গেল, সেটাও আমরা ভিডিও ফুটেজ দেখছি। কিন্তু বিজেপি কিন্তু এই যে যারা মারা যাচ্ছে তাদের সম্পর্কে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় লাশ নিয়ে রাজনীতি করছে। এখন কথাটা হচ্ছে যে লাশ নিয়ে, এই যে উৎসবটা তো গণতন্ত্রের, সেখানে উৎসবটা যখন দেখা যায় যে এত সব দেহ, তাদের মিছিল সংখ্যাটা দেখেছেন বাড়তে 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 কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই যে একটা অদ্ভুত ভাবে এই নির্বাচনী প্রক্রিয়াকে সফল করার জন্য, এবং আমি যেখানে থাকি হাওড়া শহরে, সেখানে বিভিন্ন বিএলওদের সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছি যে তারা কি মানসিক যন্ত্রণা নিয়ে রয়েছে। এবং তারা যে সবাই তৃণমূল কর্মী তা তো নয়, সরকার নিয়োগ করেছে। এবং অনেকে, আমার পরিচিত অনেক বিএলও আছে যারা খুব সক্রিয়ভাবে হয়তো CPM কর্মী বা কংগ্রেসেরও কর্মীরা রয়েছে, তারা এখন বিএলও হয়েছে, হয়তো কোনো শিক্ষক, হয়তো কোনো অফিসার, কোনো একটা কর্মক্ষেত্রে, তার কোনো একটা প্রতিষ্ঠানে। এবারে তাদের হচ্ছে কি, তাদেরকে প্রথমত তাদের প্রশিক্ষণ দেওয়া দরকার, কিভাবে মোবাইলে তারা এই কাজটা করবে, এবং তাদের নিজস্ব কাজে তাদের তো অবসরও পাচ্ছে না, তার ফলে এবং বাড়িতে অনেক রকমের পারিবারিক অশান্তি হয়ে যাচ্ছে। এর যে সোশিও সাইকোলজিক্যাল দিকটা, সেটার দিকে কখনো কেউ ফিরেও তাকালো না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে এই যে এতজন মারা যাচ্ছে, বা বিএলওরা যা প্রতিবাদ জানাচ্ছেন, বিদ্রোহ করছে, সেটাকে তৃণমূলের রাজনীতি আখ্যা দেওয়া হচ্ছে। আচ্ছা, যারা মারা যাচ্ছে তাদের মধ্যে তো প্রচুর হিন্দু আছে, তাহলে হিন্দুরা মারা যাচ্ছে বলে, বা হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে বলে, বাংলাদেশে যখন সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে বলে বিজেপি রাজ্য নেতারা চিৎকার করছেন, সেটাকে আমি নিশ্চয়ই বলবো এটা অন্যায়ভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। কিন্তু যারা এখানে মারা গেছেন তাদের মধ্যে কতজন হিন্দু আছেন? তারা হিন্দু নন। পশ্চিমবঙ্গবাসী সেই সব হিন্দু যারা মারা গেলেন শুধুমাত্র মানসিক টেনশনে, ইলেকশন কমিশনের জন্য, এর জন্য দায়ী কে তাহলে? আর যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের আত্মহত্যাগুলো অর্গানাইজ করছেন, এত বড় একটা ষড়যন্ত্র, তিনি একদম যাকে বলা হয় ষড়যন্ত্রকারী, হত্যাকারী তাহলে বলতে হয়। এটা তো খুব সিলি, একটা হাস্যকর যুক্তির ওপর দাঁড়িয়ে থাকছে। কিন্তু কেউ তো বলছে না যে SIR-টা করা চলবে না। নোটিশ পাঠানো সেটাও কিন্তু অন্যায় নয়। নোটিশ পাঠালে যেরকম ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো হয়, বিখ্যাত লোকেদেরও তো ইনকাম ট্যাক্স নোটিশ দিলে ক্লারিফিকেশন দিতে হয়, যেমন অমিতাভ বচ্চন কিংবা মুকেশ আম্বানিকে দিতে হয়। তাহলে এক্ষেত্রে অমর্ত্য সেনের ভোটার যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করে নেওয়া বা সেটাকে ঠিক করা, এটা নিয়ে কেউ প্রশ্ন করছে না। কিন্তু যে হ্যারাসমেন্টটা, তাদের ইগো স্যাটিসফ্যাকশনের প্রশ্নটা নয়, কিন্তু যে তিনি বিখ্যাত সুতরাং তার ইগোতে লাগছে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে ধরনের প্রশ্ন করা হচ্ছে সেগুলো তো একটা মানসিক চাপের ব্যাপার। অমর্ত্য সেনকে যদি জিজ্ঞাসা করা হয় যে তার বয়স এবং তার মায়ের যে বয়স দেখানো হয়েছে, সেটা কি করে তার মায়ের বয়স এত এটা হয়, এখন এগুলো কিন্তু খুব হাস্যকর কিছু প্রশ্নাবলীও তৈরি হয়েছে। এইগুলোকে আমরা যদি সংশোধন করার কথা বলি, তাহলে সেটা যখন ভোট থাকবে না তখন শুরু করলে কিন্তু অনেক ধীরে সুস্থে। এখন কি হচ্ছে, এখন তো ভোটার প্রক্রিয়াটাই শেষ করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এখন তো আরো অতিরিক্ত পর্যবেক্ষক নির্বাচন কমিশনকে নিয়োগ করতে হয়েছে, তাতেও সময়সীমা যদি উত্তীর্ণ হয়, অর্থাৎ বিধানসভা গঠনটাও তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে,
সেটা যদি মে মাসের মধ্যে না করা যায় তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করতে হয়, কেননা সাংবিধানিক সংকট হয়ে যায়। তার জন্যই বা কে দায়ী থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় না দিল্লি নির্বাচন কমিশন? এবং সেক্ষেত্রে তাহলে 5 দফা 7 দফায় ভোট না করে এখন যদি 1 দফায় ভোট করা হয় এবং সেটার যদি প্রয়োজনীয়তা প্যারামিলিটারি ফোর্সের, যেটা চিরকাল শুনে এসেছি তাদের মোবিলাইজেশনের অসুবিধা হয়, তাহলে সেই অসুবিধা সৃষ্টির জন্য আজকে যদি 1 দফায় ভোট করা হয়, রাজনৈতিকভাবে কে লাভ হবে কার লোকসান হবে আমি যাচ্ছি না, কিন্তু এটা করাটা যদি বাধ্যতা হয়ে যায়, যে বাধ্যতামূলক হয়ে যায় যে আমাকে একদিনই করে ফেলতে হবে, তা না হলে সাংবিধানিক সংকট দেখা দেবে, তাহলে এই সাংবিধানিক সংকটটা সম্ভাব্য পরিণতিটার জন্য দায়ী কে? এই প্রশ্নগুলো সাধারণ মানুষের প্রশ্ন। এই প্রশ্নগুলোর জবাব কে দেবে? জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে, জবাব দিতে হবে দিল্লিকে।